এইটা কি একটু বলবেন যে আসলে আওয়ামী লীগ নেতারা আপনাদেরকে টাকা পয়সা দিয়ে পালাইছে, মানে যারা ওই পারে যাইতে পারছে তারা বিএনপির লোকেরা কন্ট্রাক্ট করে নিয়ে নিয়ে তাদের ওই পারে দিয়ে? জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন? বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনূস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই, আপনি যখন নির্বাহী বিভাগে। আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে সরকারটারে প্রলং করতেছেন এইটার জবাবদিহি কার কাছে আছে? না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছাও আমাদের নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যেই উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে? উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি, তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া জায়গা আছে যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেকেন্ড যে আপনি বললেন যে ইউনূস স্যার হলো, তাহলে সেখানে ইউনূস স্যার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল, এটা জনগণের একটি কল্যাণ বয়ে আনবে। এবং যখন চায়নাতে উনি সফর করেছিলেন, সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সেই আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে, সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি। দ্যাট ডাজন্ট মিন আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না, ওয়ার্ল্ড স্টেটে স্টেট পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে। এবং আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন, তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারটাকে বিবেচনা করতে পারবো না। ডক্টর ইউনূস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোম্যাট, অনেক কিছু উনি বোঝেন, তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা, আমি সেই জায়গাটা জানতে চাইতেছিলাম। না, এই ধরনের সরকারের কাছে যে জবাবদিহিতার জায়গাটা আপনি দেখেন, প্রথমত যেটা মাহাদি ভাইরা বলে থাকে যে একটি হলো জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস ভিউতে বিভিন্ন জায়গায় যায় না। এখন ধরেন ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবে বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে, এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন, জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে। অর্থাৎ যে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলত এইভাবে অনেকগুলা ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে। এখন আপনি কি চিন্তা করেন ডক্টর ইউনূস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে? এটা থাকবে না কখনোই। ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা, যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল, আপনি ভোট করলেন, ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন না। আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে, আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনূস, আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনূস একটি দেশ বিরোধী কোনো কাজ করে, উনি কি থাকবে নাকি থাকবে না? জনগণ তাকে থাকতে দিবে না, এই পরিস্থিতিটা এখন আছে। আমরা জানি না যে উনি দেশ বিরোধী কাজ করতেছেন না, ওনার গভর্নমেন্ট স্বচ্ছ না, তো গভর্নমেন্ট স্বচ্ছ, সেই জায়গাটায় আমরা বলতেছি ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে, মানে আমি ওনার উপদেষ্টা এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে। ডক্টর ইউনূসের মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাবদিহি চাইলে আমি কার কাছে চাবো জবাবদিহি? স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতেছে? আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত বলে। আইন উপদেষ্টাও কিছু বলে না, স্বাস্থ্য উপদেষ্টাও কিছু বলে না। হ্যাঁ, তাহলে কে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন পাটোয়ারি? ভালো। আচ্ছা, তাহলে আপনি বলেন যে ডক্টর ইউনূস কি স্টেট? হ্যাঁ, ডক্টর ইউনূস স্টেট না, স্টেটের যতগুলো অর্গান
এই জন্য তো আমাদের কাছে সংস্কারের প্রশ্নটা আসতেছে, যাতে আমার স্বাস্থ্য সংস্কারটা হয়, যাতে আমার আইনের সংস্কারটা হয়। এবং সেই জায়গাতে আমি তো মাহাদির বক্তব্যের সাথে একমত, সেজন্য তো এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না। পাটোয়ারি, আপনি কি? না, আমরা তো বলতেছি না যে জনগণের কোনো ম্যান্ডেট হবে না, এখানে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে এই কথাটা কি আমরা একবারও বলেছি? আমি জানি না, আমরা কি একবার লাগে আর কি আমার না, এটা মনে হচ্ছে। এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বট বাহিনী উৎপাদন করে ওই জায়গা থেকে মনে মনে হতে পারে, কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখে উচ্চারণ করে, যারা গণ অভ্যুত্থানে ছিল, একবারও এই মুখে শব্দ কেউ গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চায় বলে। সো ফলত আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিল, তারা যেই মানুষের জীবনের মূল্যটা, যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না, নির্যাতিত হব না, সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি। এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে যাচাই করার চেষ্টা করেন, সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে। আপনারা দুজন আছেন বলে এনসিপি আর বিএনপির প্রসঙ্গ আসছে, তবে আমার কাছে মনে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন, আমি আপনাকে কোট করছি, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন, কিন্তু আমরা কিন্তু এর কিছুই, মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড, কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না। এটা আমার বোঝার ভুল, উপলব্ধির ভুল, জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, কিন্তু আমি কিন্তু এনসিপিকে ৮-১০টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা ৩৬ থেকে ৩৭ দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গায়, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু। এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে ৭১ থেকে ৭৫ পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি, এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে জায়গা থেকে বাংলাদেশে এখনো সফল বুক করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন, আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে খুনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোরও অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোতে কেন ১২০০ সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছিল? আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি কথা আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে, কারণ এটা আমাদের সবার জন্য জরুরি। আমি মে রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার আশিস, ক্যান উই এক্সটেন্ড ফর 10 মিনিটস? ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আপনাদেরও একটু অনুমতি নিয়ে আমরা একটু অনুষ্ঠানটা 10 মিনিট, মানে শেষ হয়ে আসতেছে, আমাদের একটু 10 মিনিট একটু বাড়াতে হবে যদি আপনাদের দেন আর কি। ডক্টর আমিন, আমি অন্য একটা দেশের বাইরে একটু বিদেশে যেতে চাই। একই প্রশ্ন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছেও থাকবে, কিন্তু আপনার জবাবটা আমরা আগে একটু শুনতে চাইবো। ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে বিএনপি, এনসিপি অনেকেই আসলে সোচ্চার হয়েছেন, গতকাল পুরো বাংলাদেশই আসলে ওই যে স্টপ ওয়ার্ক, স্টপ স্কুলের সাথে মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছিল। কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন ধরেন বাটা শোরুম, কেএফসি, ইউনিমার্টে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর ও লুটপাট। আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো, কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে, সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া, প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম দিকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি, সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি, নাসিরউদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ। এইটা আসলে কেমন, মানে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন, এইটা থেকে আমরা আসলে কীভাবে মুক্ত হব? আমার
সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে। তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই। এই আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই জায়গায় আমরা আসি কিনা, ডক্টর আমিন? দেখুন, এই বিচারহীনতা সংস্কৃতি তো আমরা কেউ চাই না। দেশে যে কোনো সচেতন সুনাগরিকই চান এই বিচারহীনতা সংস্কৃতির অবসান হোক, বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসে, আমাদের মৌলিক 3টা ভিত্তি থাকবে: আইনের অনুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা। এবং আপনি যদি দেখেন এর ভিত্তি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল, আওয়ামী লীগের পতন হলো, 5 তারিখের পর 8 তারিখ সরকার গঠিত হলো। এই 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, আইন আদালত ছিল না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই 3টা দিন প্রতিটি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সুরক্ষা দিয়েছি, প্রতিরক্ষা দিয়েছি, যার মূল কারণ ছিল বাংলাদেশে যে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসার উপরে দাঁড়িয়েও আমরা যেভাবে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি সেটা এস্টাবলিশ করা। এর পাশাপাশি পূজার সময় কি হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, অনেক অপপ্রচার ছিল, অনেকগুলো পূজা মণ্ডপে হামলার সেখানে সম্ভাবনা ছিল। তখনই কিন্তু দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মাঠে মোবিলাইজ করেছি। নেতৃত্বের পাশাপাশি যারা কর্মী রয়েছেন প্রত্যেকে বলেছি যে পূজা মণ্ডপগুলোতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোন রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য। সুতরাং গত 8 মাসে যখনই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করেছি। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ওনারাও যেন ওনাদের দিক থেকে আইনের অনুশাসন প্রতিষ্ঠার এই দায়িত্বটুকু পালন করে। আপনি যদি দেখেন গতকালকে থেকে একটা কথা বলি ভাই প্লিজ, গতকালকে থেকে কিন্তু ছাত্রদল থেকে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সুরক্ষা দিচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিচ্ছি। আমাদের আজকে এনসিপি এখানে আছেন, ওনাদের প্রতিও প্রত্যাশা থাকবে ছাত্রদল বা বিএনপি যে দায়িত্বটুকু পালন করছেন ওনারা ওনাদের পরিসরে এটা জানেন। আমি জনাব পাটোয়ারির কাছে যাওয়ার আগে ডক্টর আমিন, আপনি যেমন 5 আগস্টের পর থেকে শুরু করলেন, আমি একটু 5 আগস্টের পর থেকে শুরু করি এবং আমি দেখি আমি আর আপনি কিরকম দুইটা দুনিয়ায় বাস করছি। কারণ হচ্ছে যে আমি খবরের কাগজে আমি পড়তেছি যে 5 আগস্টের পরে সংবাদ শিরোনাম, বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের লোকজন, লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে, এরসালামের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা। তারপরে আমরা খবর পাচ্ছি হচ্ছে যে এবার একটু লেটেস্ট জায়গায় আসি, বিভিন্ন এলাকায় প্রভাত প্রতিপত্তি তৈরি, চাঁদাবাজি, দখলবাজি, দিবস উদযাপন, ব্যানার টানানো, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল পরস্পর সংঘাত, মারামারি খবর প্রতিদিন। কেউ কেউ মানে সর্বশেষ যেটা খুব মানে কি বলবো, খুব কায়দা করে পত্রপত্রিকাগুলি এটা করেছে, মানে গায়ের গোস্ত খুলে আনার হুমকি দিচ্ছেন এর মানে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা। ডক্টর মাহাদি, এইরকম খবর আপনার চোখেও পড়েছে কিনা? না আমি একলাই পড়তেছি এগুলি খবর? না, অবশ্যই পড়েছে। আমার চোখে এই খবরও পড়েছে যে সুবিশাল দলের বিচ্ছিন্নভাবে যারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। আমার চোখে এটাও পড়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত কঠোর নির্দেশনা আমার দলের নেতাকর্মীদেরকে দিচ্ছেন, যারা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আমি আপনাকে উৎসাহিত করব সেই নিউজগুলো যদি আপনার একটু প্রচার করেন তাহলে এই নিউজগুলো কিন্তু আমি আসলে দেখেছি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা কি একটু বলবেন যে আসলে আওয়ামী লীগ নেতারা আপনাদেরকে টাকা পয়সা দিয়ে পালাইছে? মানে যারা ওই পারে যাইতে পারছে তারা বিএনপির লোকেরা কন্ট্রাক্ট করে নিয়ে তাদের ওই পারে দিয়ে আসছে। আচ্ছা, এই যে আওয়ামী লীগ আমরা বলি ফ্যাসিস্ট, ফ্যাসিবাদটা প্রতিষ্ঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আমাদের বিএনপি নেতা টাকা নিয়ে শাস্তি দিলেন আমাদের রক্তের উপর দাঁড়িয়ে, এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত রয়েছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের যারা এসব গুম খুনের সাথে জড়িত ছিল, যারা নৈরাজ্য, নাশকতা এবং মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমাদের প্রশ্ন এখানে যে কিভাবে আওয়ামী লীগের এই শত শত মানুষ পালিয়ে চলে গেল, আইন শৃঙ্খলা বাহিনী তখন কি দায়িত্ব পালন করেছে? আমাদের প্রশ্ন এটাই যে এখনো 8 মাস পেরিয়ে গেল, কেন ফ্যাসিবাদের দোসরেরা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় পদায়িত হচ্ছে? কেন তার রাষ্ট্র কাঠামোতে এখনো বিভিন্ন জায়গায় রয়েছে? আমরা তো বারবার বলছি আইন শৃঙ্খলা বাহিনীর কথা। আমি শুনছি যে সকল পুলিশ যারা কি পজিশনে বসছেন বা প্রশাসক যারা হচ্ছেন, কারেক্ট মি ইফ আই এম রং, তারা সবাই বিএনপির পছন্দের বিএনপির লোক। আমি জানি না আপনি কোথা থেকে শুনেছেন, বাট আমার মনে হয় না এটার ভিতর সত্যতা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আবার আপনার কাছে। বিএনপি যদি বিএনপির লোকে হতো তাহলে তো বিএনপি সারাক্ষণই বলতো যে ঠিক আছে আমরা যেভাবে চাই সেভাবে হয়, তা হচ্ছে না। এটা তো মুখে বলতেছে না, অন্তরে বলতেছে বলে মনে হচ্ছে আমার। যাই হোক, আমরা গত 16 বছরের সবচেয়ে মজলুম দল, দ্বিচারিতার দল আমরা না। এই অভিযোগটা কারণ না, এটা আমি মজলুম দল সেটা আমি মানি। সবচেয়ে মজলুম দল আপনারা নাকি জামাতি ইসলামী? আপনারা জামাতি ইসলামী, আপনারা সবচেয়ে বড় দল মানে কিন্তু
সবচেয়ে বড় দল মানে সবচেয়ে বেশি সমর্থক বা রাজপথে সবচেয়ে বেশি মানুষ তাই না, সবচেয়ে বেশি মামলার শিকার, হামলার শিকার, গুমের শিকার, শহীদের শিকার। একটু আগে দেখলাম নাসির পাটোয়ারি ভাই বললেন যে রক্তের উপর দাঁড়িয়ে অনেক মানুষ এখানে জীবন দিয়েছেন। আমি ওনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে পারি, সবচেয়ে বেশি জীবন কারা দিয়েছেন? আমাদের দল। সবচেয়ে বেশি হামলার শিকার কারা হয়েছেন এই গণ অভ্যুত্থানে? আমাদের দল। সবচেয়ে বেশি সমর্থক নেতা কর্মী কাদের নেমে এসেছেন? আচ্ছা, আমার মনে হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল। এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোনো একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান ডিরেক্টলি করে নাই, ফলত একটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেইন করাটা আমরা করেছি। এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং। এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি, এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল, আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে, এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে। কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করবো কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথেও হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে, এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো, এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে। এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল, অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা আইন আছে, আদালত আছে, এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে। এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো, হ্যাঁ যেটা 2 নম্বর হলো অর্থ বিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনী দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা আরেকটু রিভিউ করবেন, সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থ বিলের মধ্যে কি কি ইনক্লুডেড। অর্থ বিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয় সম্ভব না, অর্থ বিলের সরকারের কোনো ব্যয় সম্ভব না। ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে, সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক, কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম। মানে আপনারা অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি, সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হইতে বাধ্য, কারণ সেটার সাথে টাকা পয়সার সঙ্গে মানে আপনি টেকনিক্যালি আমি বলি, আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে। আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল করতে পারবে না, সবই অর্থ বিল করতে পারবে না, সবই অর্থ বিল। একটা হাউস অ্যালাউন্স থাকে, হ্যাঁ, যখন আপনি বলেন অর্থ বিল করতে পারবে না, তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আর কি, মানে প্র্যাকটিক্যালি কিন্তু হলো তার ভিউজ গুলো এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে একটু নিন্দামন্দ করতে পারবে যে আমাদের মন্ত্রী নাসিরউদ্দিন পাটোয়ারি এটা ভালো কাজ করে না, এগুলি বলতে পারবে, তাই তো? সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা, সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে। এবং এটার কোনো যদি অর্থ বিলে আসে সবকিছু হয়, সেখানে হলো তার সমালোচনা করা যায়, যেটা এখন নাই। আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত। আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন, যে এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে কেউ হোক না কেন, ডক্টর ইউনূস সাহেব এখনো আছেন, ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি, আমরা কোন দল যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক, জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন, আমিও প্র্যাকটিক্যালি গ্রামে দিয়ে গিয়ে দেখেছি, সামাজিক ভাবে আমাদের অনেক পরিবর্তন। আপনাদের নিউজগুলি তো বলি নাই, আপনাদের নিউজগুলি কি একটু বলবো? আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক।
আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে আপনার এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটোখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ঝাঁপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করে বলেন আমি সমন্বয় কুমুক। হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, কিন্তু এগুলিও কিন্তু আমরা পড়ি। এখানে অনেকগুলা ঘটনা ঘটছে, এটা আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আপনি চিন্তা করেন যখন হলো প্রথমে মুভমেন্টটা হলো 158 জন সমন্বয়ক ছিল, প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না। এখন সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ওয়ার্ডে যিনি মুভমেন্টটা করেছেন এবং উনিও কিন্তু ওইখানে সমন্বয়কটা পরিচয় দিচ্ছেন। আমরা এই বিষয়টা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছে পুরো বাংলাদেশে কমিটি দেওয়ার জন্য। আমাদের সময় নাই, আমরা একটা লাস্ট কোশ্চেন ইচ আমার একটু করতে হবে। আমি একটু প্রথমে ডক্টর মাহাদির কাছে আসছি, তারপরে শেষ আবার আপনার কাছে আসবো। ডক্টর মাহাদি, আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, হাইপোথিসিস দিয়ে যেহেতু শুরু করছিলাম, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে শুরু করি যে যেমন ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, এবার একটু প্র্যাকটিক্যাল করলে ভালো হয়। আচ্ছা ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, জুনেও ইলেকশন দিলেন না, বিএনপি কি করবে সেই ক্ষেত্রে? মানে সর্বাত্মক আন্দোলন এই সরকারকে, মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই, জানুয়ারিতে দেয় নাই, দিবে নাই কোন এক সময়? দেখুন, এই সরকারটা এসেছে বিএনপির 16 বছরের সুদীর্ঘ আন্দোলন, যে আমরা একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার চাই যেটা হবে দল নিরপেক্ষ, সেটারই প্রতিফলন। এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি বিএনপি সর্বশক্তি দিয়ে এই সরকার প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে, এবং বিএনপির কারণে কিন্তু এটা সর্বদলীয় সরকার না হয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং আমরা সর্বাঙ্গীনভাবে ওনাদেরকে সহযোগিতা করব, ওনাদের যেখানে ভুল আছে সেটা ওনাদেরকে ধরিয়ে দিব। আজকে আমরা যা দেখছি নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করে ফেলা হচ্ছে, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। আমি একটা কথা এখানে বলতে চাই যে সংস্কার বলতে কিন্তু শুধুমাত্র কেতাবি বা তাত্ত্বিক কোনো কিছু না। সংস্কার বলতে সব সংস্কার মেনে নেন, 1 মাস লাগবে সাইন করতে, ইলেকশনের পথে আর কোনো বাধা থাকবে না। দেখুন বলেন সব সংস্কার মানছি, সংবিধান আচ্ছা আপনি মানবেন, সংবিধানে যেমন ধরেন একটা দেশের নাম পরিবর্তন করা, নাম পরিবর্তন, এগুলি মানবো না। তাহলে মানবেন কিভাবে? যেমন আপনি জানেন আপনাদের নলেজে, আপনাদের নলেজে দুইবার প্রধানমন্ত্রী মানবো, 4 বছর করে মারবো, এগুলা ওই ডাইরেক্ট ওই বিপক্ষ হইলে ওগুলি 3-4টা মাইনে। নর্থ কোরিয়ার মতন বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী দেশ, তার অফিশিয়াল নাম কি জানেন? অফিশিয়াল নাম হচ্ছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। রাইট, জানি আমি, ডিপিআর। তাহলে বাংলাদেশের আপনার নামের পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী না জনগণতন্ত্রী এগুলো তো ম্যাটার করে না খুব বেশি। আমাদের মনে হয় সংবিধানে পরিবর্তন, আমার শিক্ষক আলী রিয়াজ স্যারকে প্রফেসর ইউনূস একটা দায়িত্ব দিয়েছেন, তিনি তার দায়িত্ব সুচারুরূপে পালন করতে গিয়ে অনেক বিস্তারিত একটা মানে পরিধি সীমানা দেখিয়েছেন। এত মানা না মানা জনগণের উপরেই আসলে যে বিষয়গুলি নিয়ে আমাদের আসলে কোনো দ্বিমতি থাকা উচিত না, যে একটা লোক যাতে এককভাবে ক্ষমতার জায়গায় না দাঁড়ায় থাকে। ওই দেখেন মাহাদি, আমি আপনি সহ দর্শকরা পাটোয়ারি কিছু হইলে, আমরা কিছু বললে আমার অনুষ্ঠান থেকে আমি হাসি, কিছু হইলে মানে আমি যতবার একটা এরকম প্রশ্ন তুলতাম আমাকে বলতো আপনি বিকল্প দেখান তো। এই বিকল্প দেখানোর জায়গায় কি আমরা আবার যাইতে চাই পাটোয়ারি? সরি, মানে আমি একটু অ্যাড করতে, আচ্ছা ডক্টর আমি শেষ কথাটা বলে নিই, সরি, সেটা আপনি বলেন। যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি 3টা জিনিস, তার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে। এটাই সংস্কারের মৌলিক ভিত্তি। আর সংস্কার বলতে আমরা শুধুমাত্র যারা ক্ষমতায় থাকবে তাদের পাশাপাশি যারা বিরোধী দলে থাকবেন ওনাদের ব্যাপারটা পরিচালনা করতে হবে, ওনারাও যেন দায়িত্বশীল হন। ভালো ছাত্র, আপনি একটা সুন্দর উত্তর দিয়েছেন, 10-এ 10 পেয়েছেন। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই, আপনার তাত্ত্বিক ব্যাখ্যা আমাদের খুব ভালো লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি 1 মিনিট, আমরা ঈদের সময় এনসিপি লোকদেরকে না, আপনি শুধু আমার স্পেসিফিক প্রশ্নের জবাব দেন, কারণ এটা আমার একটা মানে আমার টাইম ম্যানেজমেন্ট খারাপ, সেজন্য আমি একদম লেট করে ফেলছি। যে এনসিপির সদস্যরা বিভিন্ন সময় লোকজনের কাছে গেছেন, আপনারা কি নির্বাচন করার ক্ষেত্রে বিএনপিরে একটু নক করতেছেন, জামাত একটু নক করতেছেন, কার সাথে জোট ভাববেন সেরকম ভাবতেছেন, নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন? এই ব্যাপারে তো আপনাদের কোনো ভাবনা হয়েছে কিনা? না, এটা একদমই আমরা আমাদের জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি, তারপরে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবে যে কোন দিকে যাবে। তো এটাতে আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই, আমরা কোনো স্ট্র্যাটেজিক উত্তর দিতে চাই না, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো কিছু পূর্বে কোশ্চেন করেছিলেন
যে গত যেটা মাহাদি ভাই বললো গত 15 বছরে বিএনপি একমাত্র যদি বলে আন্দোলন করে, তাহলে অধিকাংশ জনগণকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এটাতে। কারণ আমি না, বিএনপি কিন্তু একবারও বলে না একমাত্র না, কিন্তু একবারের জন্য বিএনপি কিন্তু 15 বছর ভাই বিএনপি নাম ধরে আন্দোলন করছে, ওই মানে ক্রোড়পত্রের মধ্যে এক লেখা বা ধরেন ছাত্রলীগের বিশিষ্ট কর্মী ঘোষণা দিয়ে ওরা কিন্তু এগুলি করতে পারে নাই, ওরা রাস্তায় দাঁড়ায় বিএনপি নামলেই আন্দোলন করতে হয়েছে। আমি বিনয়ের সুরে মাহাদি আমিন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে গত 15 বছরে যে মানুষগুলা গুম হয়েছিল, খুন হয়েছিল, আপনি কি এই গত 7-8 মাসে একটু তাদের বিচার প্রক্রিয়ার জন্য যে মানুষগুলো যাতে তাদের বিচারটা হয় একবার একটা প্রশ্নটা তুলেছে? আমার মনে প্রতিবারই তোলে মানে এবং আমি নিজেই শুনছি যে ওরা তোলে। আমি নাসির ভাই আপনাকে অনুরোধ করব, আমি অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি তারেক সাহেবের মুখে শুনছি বেশ কয়েকবারই উনি এটা বারবার বলেছি শুনেছেন, কিন্তু আর আমরা এই জন্যই এখনো লুনা আপু বিভিন্ন জায়গায় কান্না করে তো যাচ্ছে, ইলিয়াস ভাই থেকে শুরু করে আমরা জিনিসগুলোকে ধারণ করি। এবং আমি আপনাকে একটু বিনয়ের সুরে বলতে চাই, যখন হলো গত 2013 সালের পরে আমি ইন্টার পাস করেছিলাম, আমাকে পুরো রাত রিমান্ডে নিয়ে উপরে মাথা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে উপরে পা দিয়ে পিটাইছে, তখন কিন্তু আমি বিএনপি করতাম না। তো আমি সেখানে দেখছিলাম ক্লাস 7 এর বাচ্চা ছিল, অসংখ্য মানুষ যারা কোনো দলই করে না। এগুলি বিচার মানে আমাদের সময় আর নাই, আপনারা এগুলি বিচার চান, বিএনপি এগুলি বিচার চায়। আমার ধারণা বিএনপি এবং এনসিপির মধ্যে আসলে যতটা পার্থক্য আছে ততটা তাত্ত্বিকই পার্থক্য আছে। ভোটের মাঠে আপনারা নিশ্চয়ই যেটি আমরা তো একই এমনি কিন্তু আমরা একই জায়গায় তাত্ত্বিক পার্থক্য আছে, এবং আপনারাও নিশ্চয়ই আপনাদের মানে যেটাকে বলা হচ্ছে যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে আমাদের সামনে আসবেন। আমরা একটা জমজমাট একটা নির্বাচন দেখব, একটা যেটা 17 বছর ধরে সম্ভব হয় নাই। জি, 30 জন প্রার্থীর নামও ঘোষণা করেছেন, এর জন্য কংগ্রাচুলেশন। এটা না আমি এটা ক্লিয়ার করি, এটা আপনারা পত্রিকা মারফত জেনেছেন, কিন্তু আমরা এটা এখনো দলীয়ভাবে ঘোষণা দিই। আপনারা নিশ্চয়ই দলীয়ভাবে ঘোষণা